ভূতের বিয়ে বাড়ি জুড়ে বাজে ঢোলের তান, গুপি গায়ে মিষ্টি সুরে জমে ওঠে গান। অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজে আজ শুনবেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর কাহিনী গুপি গাইন বাঘা বাইন। প্রযোজনা অ্যানিম্যাট্রিক্স মাল্টিমিডিয়া। চাঁদের আলোয় বিয়ের আসর মেতে ওঠে দোলে। আজকে যে দুজন বন্ধুর গল্প বলবো তারা কিন্তু বাংলা সাহিত্য ও সিনেমায় খুব বিখ্যাত চরিত্র। একজন গান গায় আর একজন ঢোল বাজায়। তোমরা কি তাদের চিনতে পারছো? তারা কিন্তু ছোট থেকেই বন্ধু ছিল না। কি করে থাকবে? তারা তো ছোটবেলা থেকে আলাদা আলাদা গ্রামে বড় হয়েছে। একজনের নাম ছিল গুপি, আরেকজনের নাম ছিল বাঘা। হ্যাঁ, ঠিক ধরেছ, গুপি গাইন আর বাঘা বাইনের গল্প বলবো আজ। গুপি বাংলার একটা ছাপোষা গ্রামে থাকতো। গ্রামের এক কোণে কানু কাইনের ছোট্ট মুদির দোকান। কানু কাইন চাল ডাল মাপছেন। দোকানে দু তিনজন খদ্দের দাঁড়িয়ে। হঠাৎ ভেতর থেকে গুপির বিকট সুরে গান শোনা যায়। ওরে ও ওরে বাবা, এ কি গান নাকি কোনো জানোয়ারের ডাক? কানু ভাই, ডাল পরে নেব, আগে প্রাণটা বাঁচাই। আমার আর সর্ষের তেল আজকে লাগবে না। এই ছেলের গান শুনলে তো রাত্রে অম্বল হবে। পালাই ভাই, পালাই পালাই। খদ্দেররা দ্রুত দোকান ছেড়ে পালিয়ে যায়। কানু কাইন মাথায় হাত দিয়ে বসে পড়ে চিৎকার করে বলেন, গুপি, ও গুপি, ওরে থাম থাম বাবা, দোহাই তোর, এক মুহূর্তের জন্য মুখটা বন্ধ কর। তোর গানের জ্বালায় দোকানের লক্ষ্মী বিদায় হলো রে। গুপি গান থামিয়ে বেরিয়ে আসে হাঁপাতে হাঁপাতে। কানুকে বলে, বাবা বাবা, গান না গাইলে যে আমার দম আটকে আসে। এক মুহূর্ত গান না গেয়ে আমি যে থাকতে পারি নে। এমন সময় বাইরে থেকে রাখাল লাঠি হাতে চিৎকার করে বলে, ওহে কানু গাইন, আরে তোমার ছেলেকে সামলাও। ওর গান শুনে মাঠের সব গরু দড়ি ছিঁড়ে পালিয়েছে যে। আরে আরে আমরা এখন গরু খুঁজবো নাকি গান শুনবো বলো তো? রাগে কাঁপতে কাঁপতে গুপির বাবা কানু একটি মস্ত বাঁশ তুলে নিয়ে বলে, অনেক সহ্য করেছি, আজ হয় তোর গান থাকবে, না হলে এই দোকান থাকবে। দাঁড়া দাঁড়া হতভাগা, আজ তোকে পিটিয়ে তোর গান গাওয়া বের করছি। ওরে বাবা, বাবা তো আজ খ্যাপা বাঘের মতো তাড়া করছে। আমি পালাই। গুপি প্রাণ ভয় মাঠের দিকে দৌড় দেয়। পেছনে কানু কাইন বাঁশ উঁচিয়ে তাড়া করতে থাকেন। সেখানে রাখালের দলও তাকে লাঠি নিয়ে তাড়া করল। তখন গুপি আর পথ না দেখে একেবারে বনের ভেতরে গিয়ে ঢুকলো। আর সেখানে কেউ নেই দেখে মনের আনন্দে জোরে জোরে গান গাইতে শুরু করলো। গুপিদের গ্রামের কাছেই আরেকটা গ্রামে একজন লোক থাকত। তার নাম ছিল পাঁচু পাইন। পাঁচুর ছেলের আবার খুব ঢোল বাজানোর শখ। বাজাতে বাজাতে সে ভীষণ ঢুলতো আর অদ্ভুতভাবে পা নাড়াতো, চোখ পাকাতো, দাঁত খিঁচতো। ঢুলতে ঢুলতে সে চিৎকার করে বলতো, এই করে শেষে যখন বাঘের মতো খেঁকিয়ে উঠত, তখন ওর চারপাশে যারা থাকতো তারা সবাই চমকে উঠে চিৎপাত হয়ে পড়ে যেত। বাঘের মতো চিৎকার করত বলে গ্রামে তার নাম হয়ে গিয়েছিল বাঘা। তার আসল নামটা সবাই ভুলে গিয়েছিল। এদিকে এই রকম কাণ্ড করে ঢোল বাজালে ঢোল কি আর আস্ত থাকে? বাঘা রোজ একটা করে ঢোল ভাঙত। শেষে পাঁচু তাকে রোজ রোজ নতুন ঢোল কেনার পয়সা দিতে দিতে ফতুর হয়ে গেল। সে আর তার ঢোলের পয়সা দিয়ে উঠতে পারে না। কিন্তু বাঘার বাজনা বন্ধ হয়ে যাবে তা তো চলবে না।
গ্রামের লোকেরা পাঁচুকে বললে, তা তুমি না পারো, আমরাই সকলে না হয় চাঁদা করে ঢোলকের পয়সাটা দিয়ে দিই। আমাদের গ্রামে এমন একটা ওস্তাদ হয়েছে, তার বাজনাটা বন্ধ হয়ে যাবে। আমরা না হয় গ্রামের সকলে মিলে চাঁদা করে বাঘাকে একটা ঢোলক কিনে দেব। আর তুমি দেখো, এবারে ঢোলকটার ছাউনি খুব মজবুত হবে, যাতে বাঘার হাতেও সেটা আর সহজে না ছেড়ে। গ্রামের সবার সাহায্যে বাঘার জন্য একটা নতুন টেকসই ঢোল তৈরি হয়ে গেল। তার 3.5 হাত চওড়া মুখ আর মোষের চামড়ার ছাউনি। বাঘা সেটা পেয়ে যার পর নাই খুশি হয়ে বললে, ওরে বাবা, এত উঁচু! ঠিক আছে, কই পড়বা নেই, আমি দাঁড়িয়ে দাঁড়িয়েই বাজাবো। তখন থেকে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই ঢোলক লাঠি দিয়ে বাজাতে লাগলো। টানা 1.5 মাস দিন রাত বাজিয়েও বাঘা সেটাকে ছিঁড়তে পারল না। এদিকে ততদিনে তার বাজনা শুনে শুনে তার বাপ মা পাগল হয়ে গেল। গ্রামের লোকের মাথা ঘুরতে লাগলো। আর দিন কতক এইভাবে চললে কি যে হতো বলা যায় না। এর মধ্যে একদিন গ্রামের সকলে মিলে এসে বাঘাকে বলল, লক্ষ্মী দাদা, তোমাকে 10 হাঁড়ি মিটাই দিচ্ছি, অন্য কোথাও চলে যাও, নইলে আমরা সবাই পাগল হয়ে যাব যে। বাঘা আর কি করে, তখন কাজেই তাকে অন্য একটা গ্রামে যেতে হলো। সেখানে 2 দিন থাকতে না থাকতেই সেখানকার সকলে মিলে তাকে গ্রাম থেকে বের করে দিল। তারপর থেকে সে যেখানেই যায় সেখান থেকেই তাকে তাড়িয়ে দেয়। তখন সে আর কি করে, সারাদিন মাঠে মাঠে ঘুরে বেড়ায়, খিদে পেলে তার নিজের গ্রামে গিয়ে ঢোল বাজাতে থাকে। আর গ্রামের লোক তাড়াতাড়ি তাকে কিছু খাবার দিয়ে বিদায় করে বলে, হাহ, বাঁচলাম। তারপর এমন হলো যে আর কেউ তাকে খেতেও দেয় না। আর তার ঢোলের আওয়াজ শুনলেই আশপাশের সকল গ্রামের লোক একেবারে লাঠি নিয়ে আসে। তখন বেচারা ভাবলো, না, আর না, মূর্খদের কাছে থাকাচ্ছে বনে চলে যাওয়াই ভালো। না হয় বাঘে খাবে, তবু আমার বাজনা তো চলবে। এই বলে বাঘা তার ঢোলটাকে ঘাড়ে করে বনে চলে গেল। এখন বাঘার বেশ মজাই হয়েছে। এখন আর কেউ তার বাজনা শুনে লাঠি নিয়ে আসে না। বাঘে খাবে সে কথা দূরে থাক, সেই বনে বাঘ ভাল্লুক কিচ্ছু নেই। খালি একটা অন্য কোনো ভয়ানক জানোয়ার আছে বলে মনে হয়। বাঘা আজও তাকে দেখতে পায়নি, শুধু দূর থেকে তার ডাক শুনে ভয়ে থরথরিয়ে কাঁপে আর ভাবে, বাবা গো, ওটা আবার কি? দূরে থাকলেই ভালো, কাছে এলেই তো ঢোল শুদ্ধ আমায় গিলে খাবে। তবে সেই ভয়ানক জানোয়ার কিন্তু আর কেউ নয়, সে গুপি গাইন। বাঘা আসলে গুপির গান শুনে ভাবে ওটা বুঝি কোনো অদ্ভুত জন্তু। আর ওদিকে গুপিও বাঘার ভয়ঙ্কর বাজনা শুনে ভয়ে থরথরিয়ে কাঁপে। শেষে গুপি ভাবল, এ বনে থাকলে কখন প্রাণটা যাবে, তার চেয়ে এই বেলা এখান থেকে পালাই। এই ভেবে গুপি চুপি চুপি বন থেকে বেরিয়ে পড়ল। বেরিয়েই দেখে আরেকটি লোকও এক বিশাল ঢোল মাথায় করে সেই বনের ভেতর থেকে আসছে। তাকে দেখেই ভারী আশ্চর্য হয়ে গুপি জিজ্ঞাসা করলো, তুমি কে? আমি বাঘা বাইন, তুমি কে? আমি গুপি গাইন। তুমি কোথায় যাচ্ছ? যেখানে জায়গা জোটে সেখানেই যাচ্ছি। গ্রামের লোকগুলো গাধা, গান বাজনা বোঝে না, তাই ঢোলটা নিয়ে বনে চলে এসেছিলাম। তা ভাই, এখানে যে ভয়ঙ্কর জানোয়ারের ডাক শুনেছি, তার সামনে পড়লে তো আর প্রাণটি থাকবে না, তাই পালিয়ে যাচ্ছি। তাই তো, আমিও যে একটা জানোয়ারের ডাক শুনেই পালিয়ে যাচ্ছিলাম। আচ্ছা বলো তো, তুমি জানোয়ারটাকে কোথায় বসে ডাকতে শুনেছিলে? ওই তো ওই বনের পূর্ব দিকে বট গাছের তলায় বসে ডাকে। ও আচ্ছা, এবার বুঝেছি সে জানোয়ারের ডাক হবে কেন। তুমি আমার গান শুনেছ, আর আমি যে জানোয়ারটার ডাক শুনি এই বনের পশ্চিম ধারে হর্তুকি তলায় বসে ডাকে। তুমি শোনোনি?
আরে দূর, সে তো আমার ঢোলের আওয়াজ। আমি যে ওইখানেই থাকতাম। এতক্ষণে তারা বুঝতে পারল যে তারা তাদের নিজেদের গান আর বাজনা শুনেই ভয় পালিয়ে যাচ্ছে। তখন যে দুজনার কি হাসি! অনেক হেসে তারপর গুপি বললে, দেখো দেখি কি কাণ্ড। ঠিক বলেছ, একদম একদম ঠিক বলেছ ভাই। আমি যেমন গাইন, তুমি তেমনি বাইন। আচ্ছা, আমরা দুজনে জুটলে নিশ্চয়ই একটা কিছু করতে পারি। বাহ, এটা তো খাসা বলেছো দাদা। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই আমরা একটা কিছু করতে পারি। এ কথায় বাঘারও খুবই মত হলো। কাজেই তারা খানিক কথাবার্তার পর ঠিক করলো যে তারা দুজনে মিলে রাজামশাইকে গান শোনাতে যাবে। রাজামশাই নিশ্চয়ই তাদের গান বাজনা শুনে তাতে খুব খুশি হবেন। হয়তো অর্ধেক রাজ্য বা মেয়ের সঙ্গে বিয়েও দিয়ে ফেলতে পারেন। গুপির আর বাঘার মনে এখন খুবই আনন্দ। তারা রাজাকে গান শোনাতে যাবে। ভারী মজা হবে বলো। একদম। আমি গুপি, আমি বাঘা। মোরা গুপি বাঘা দুজন ভাইরা ভাই। বাহ, ক্যা বাত! আমাদের গলায় গলায় ভাব, ছাড়া ছাড়ি নাই। বাহ, গুপি বাঘা দুজন ভাইরা ভাই। দুজনে হাসতে হাসতে আর নাচতে নাচতে এক প্রকাণ্ড নদীর ধারে এসে উপস্থিত হলো। সেই নদী পার হয়ে রাজবাড়ি যেতে হয়। নদীতে নৌকো পারাপারের ব্যবস্থা আছে, কিন্তু মাঝি পয়সা চায়। বেচারারা বন থেকে এসেছে, পয়সা কোথায় পাবে? তারা বলল, ভাই, আমাদের কাছে তো পয়সা টয়সা নেই। আমরা না হয় তোমাদের গান গেয়ে বাজনা বাজিয়ে শোনাবো, আমাদের পার করে দাও। তাতে নৌকোর বাকি যাত্রীরা খুব খুশি হয়ে মাঝিকে বলল, মাঝি, আমরা চাঁদা করে এদের পয়সা দেব, তুমি এদের তুলে নাও। বাঘার ঢোলটা দেখে মাঝিরও বাজনা শুনতে খুব ইচ্ছে করছিল। কাজেই সে এ কথায় আর কোনো আপত্তি করল না। যাত্রী বোঝাই হয়ে নদীর মাঝখান দিয়ে নৌকো চলেছে। গুপি ও বাঘা সবার মাঝখানে অনেক কষ্টে একটু বসার জায়গা পেয়েছে। ও হে বাপু, তোমরা তো বলেছিলে গান শোনাবে, মাঝ নদীতে তো চলে এলাম, এবার শুরু করে দেখি। তা হ্যাঁ ভাই, তোমাদের ওই মস্ত ঢোলটার আওয়াজ কেমন শুনি একবার। তবে শোনো ভাই বাঘা, রাজবাড়িতে তো গান শোনাবই, তার আগে এখানে একবার মহড়া হয়ে যাক। ধরো দেখি তোমার ঢোলটা। এই নাও দাদা, আমি লাঠি তৈরি রেখেছি। বাঘা সজোরে ঢোলে লাঠির বাড়ি দেয়, আর গুপি বিকট সুরে গান ধরে। অমনি নৌকোর যাত্রীরা ভয় ও চমকে শিউরে ওঠে। ওরে বাবা, এ কি আওয়াজ! এ তো প্রাণ গেল রে। এই ধরো ধরো ধরো, এই নৌকো টলমল করছে। আরে এই গেল 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 গেল, আরে তোমরা থামো 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 থামো। যাত্রীরা ভয়ে ছুটোছুটি, গড়াগড়ি আর একে অন্যকে জড়িয়ে ধরা শুরু করলে নৌকোটি ভারসাম্য হারিয়ে উল্টে যায়। সবাই জলে পড়ে হাবুডুবু খেতে থাকে। বাঘা, 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 কোথায় গেলে ভাই? ডুবে গেলাম যে। এই যে দাদা, আমি এখানে, ভয় নেই। আমার এই মস্ত ঢোলটা ধরে ঝোলো, এটাতেই আমাদের প্রাণ বাঁচবে। দাও দাও। বাঘার সেই বিশাল ঢোলটা আঁকড়ে ধরে কোনো মতে তাদের প্রাণ রক্ষা হলো বটে, কিন্তু সেদিন আর তাদের রাজবাড়ি যাওয়া হলো না। তারা নদীর স্রোতে ভেসে এক অচেনা বনের দিকে চলল। তারা সারা দিন সেই নদীর স্রোতে ভেসে ভেসে শেষে সন্ধেবেলায় এক ভীষণ বনের ভেতরে গিয়ে তীরে উঠল। সেই বনে দিনের বেলায় গেলেই ভয়ে প্রাণ উড়ে যায়, রাতের বেলায় তো আর কথাই নেই। তখন বাঘা বলল,
গুপিদা, বড়ই তো বিষম অবস্থা দেখছি। এখন কি করি বলো তো? করবো আর কি, আমি গাইবো, তুমি বাজাবে। নিতান্তই যখন বাগে খাবে, তখন আমাদের বিদ্যেটা তাকে না দেখিয়ে ছাড়ি কেন? ঠিক বলেছ দাদা, মরতে হয় তো ওস্তাদ লোকের মতনই মরি, পাড়া গিয়ে ভূতের মতো মরতে রাজি নই। এই বলে দুজনে সেই ভিজে কাপড়েই প্রাণ খুলে গান বাজনা শুরু করলো। বাঘার ঢোলটা সেদিন জলে ডুবে ডুবে ভিজে গিয়েছিল, তাই তার আওয়াজটা আরো গম্ভীর হয়ে গেছিল। আর গোপীও ভাবছিল এই বুঝি তার শেষ গান, তাই মনের দুঃখে তার গলার আওয়াজটাও খুব গম্ভীর হয়ে গিয়েছিল। দুজনে নিজেদের গান বাজনায় এমন বিভোর হয়ে গেল যে 1 ঘন্টা 2 ঘন্টা করে দুপুর রাত হয়ে গেল, তবু তাদের সেই গান চলতেই থাকলো। এমন সময় তাদের দুজনেরই মনে হলো যেন চারিদিকে একটা কি কাণ্ড হচ্ছে। ঝাপসা ঝাপসা, কালো কালো, এই বড় বড় কি যেন সব গাছের ওপর থেকে উঁকি মারতে লেগেছে। তাদের চোখগুলো দেখা যাচ্ছে যেন আগুনের ভাঁটা, দাঁতগুলো বেরোচ্ছে যেন মূলোর সার। তা দেখে তখনই না চাইতেও গুপি বাঘার গান নিজে থেকেই থেমে গেল। বাবা গো! ভয়ে চোখ মুখ হাঁ হয়ে গেল, গায়ে এমন কাঁপুনি আর দাঁতে এমন ঠকাঠকি ধরে গেল যে আর তাদের ছুটে পালাবারও ক্ষমতা রইল না। বলো বাঘা ভাই, কি অবস্থা? গভীর অন্ধকার বন, ঝাপসা কালো ছায়ার মতো ভূতেরা চারদিকের গাছ থেকে উঁকি দিচ্ছে। তাদের চোখ আগুনের ভাটার মতো জ্বলছে। গুপি ও বাঘা ভয় কাঁপছে। থামলি কেন বাপ? বাজা বাজা বাজা! ভাই, ভাই বাঘা, এরা তো গান শুনতে চাইছে, পালানোর তো পথ নেই। তার চেয়ে একটু গিয়েই দেখি না। বাঘা সাহসে ভর করে ঢোলে চাঁটি মারে আর গুপি গান ধরে। গুপি গায়ে রাতের সুরে চাঁদের নিচে গান, আকাশের ওই তারারাও শোনে তার আহ্বান। আরে বাঁশবনেতে ফিসফিসানি জেগে ওঠে রাত, গানের টানে এগিয়ে আসে ছায়াদেরই সাথ। অমনি ভূতেরা গাছ থেকে নেমে এসে তাদের ঘিরে অদ্ভুত ভঙ্গিতে নাচতে শুরু করে। ভূতেরা গুপি আর বাঘার গান বাজনায় এমন মত্ত হয়ে উঠল যে তারা জীবনে আর কখনো এমন সমজদার শ্রোতা দেখেনি। জ্যোৎস্না রাতে মাতন জাগে, ঘুচে যায় আধার। সারা রাত এভাবেই কাটলো। ভোর হওয়ার ঠিক আগে ভূতেরা গান থামিয়ে তাদের কাছে এলো। চল বাবা, মোদের গোদার বেটার বেত চল, তোদের খুশি করে দিব। কিন্তু আমরা যে রাজবাড়ি যাওয়ার কথা ভাবছিলাম। সে যাবি এখন, আগে মোদের বাড়ি একটু গান বাজনা শুনিয়ে যা, তোদের খুব খুশি করে দিব। অগত্যা গুপি আর বাঘা ভূতেদের পিছু পিছু তাদের ডেরায় চলল। ভূতের বিয়ে বাড়ি জুড়ে বাজে ঢোলের তান, গুপি গায়ে মিষ্টি সুরে জমে ওঠে গান। সেখানে বিয়ের আসরে প্রাণ ভরে গান বাজনা হওয়ার পর যখন তাদের বিদায় নেওয়ার সময় হলো, তখন ভূতেরা তাদের ঘিরে দাঁড়ালো। ভূতের রাজা তাদেরকে বলে, এবার বল, তোরা আমাদের কাছে কি চাস? আমরা এই চাই যে আমরা যেন গান বাজনা করে সকলকে খুশি করতে পারি। তাই হবে, তাই হবে। তোদের গান বাজনা শুনলে আর সে গান শেষ হওয়ার আগে কেউ সেখান থেকে উঠে যেতে পারবে না। আর কি চাস?
আর আর এই চাই যে আমাদের যেন খাওয়া পড়ার কষ্ট না হয়। এই কথায় ভূতের রাজা তাদের একটা থলে দিয়ে বলল, তোরা যখন যা খেতে বা পড়তে চাস এই থলের ভেতর হাত দিলেই তা পাবি তা পাবি। আর কি চাস? আর আর কি চাইবো তা তো বুঝতে পারছি না। তখন ভূতেরা হাসতে হাসতে তাদের দুজনকে দুজোড়া জুতো এনে দিল। ভূতের রাজা সেই জুতো দেখিয়ে বলল, এই জুতো পায়ে দিয়ে তোরা যেখানে যেতে চাইবি অমনি সেখানে গিয়ে হাজির হবি। ভূতেদের এইসব কথা শোনার পর আর তো কোনো ভাবনাই রইল না। গুপি আর বাঘা ভূতেদের কাছে বিদায় নিয়ে সেই জুতো পায়ে দিয়েই বলল, তবে আমরা এখন রাজবাড়ি যাব। অমনি সেই ভীষণ বন কোথায় যেন মিলিয়ে গেল। গুপি আর বাঘা দেখল তারা দুজনে একটা প্রকাণ্ড বাড়ির ফটকের সামনে দাঁড়িয়ে আছে। এত বড় আর এমন সুন্দর বাড়ি তারা তাদের জীবনে কখনো দেখেনি। তারা তখনই বুঝতে পারল যে এটাই রাজবাড়ি। কিন্তু এর মধ্যে ভারী একটা মুশকিল হলো। রাজবাড়ির ফটকে যমদূতের মতো কতগুলো দারোয়ান দাঁড়িয়েছিল। তারা গুপি আর বাঘাকে সেই ঢোল নিয়ে আসতে দেখেই দাঁত খিঁচিয়ে বলল, এইও কাহা যাতা হয়? গুপি থতমত খেয়ে বলল, বাবা, আমরা রাজামশাইকে গান শোনাতে এসেছি। কে রাজা মশাইকে গান শোনাবে? ভাগো ইয়া সে। ইস, আমাদের নাকি আটকাবে? আমরা তো রাজার কাছে যাবই। বলতেই অমনি সেই জুতোর গুণে তারা তৎক্ষণাৎ গিয়ে রাজামশাইয়ের সামনে উপস্থিত হলো। রাজবাড়ির অন্দরমহলে রাজামশাই ঘুমিয়ে আছেন। রানী তার মাথার কাছে বসে তাকে হাওয়া করছেন। এমন সময় কথা নেই বার্তা নেই, গুপি আর বাঘা সেই সর্বনেশে ঢোল নিয়ে হঠাৎ গিয়ে সেখানে উপস্থিত হলো। জুতোর এমনই গুণ, দরজা জানলা সব বন্ধ রয়েছে, তাতেও তাদের কেউ আটকাতে পারল না। কিন্তু হঠাৎ ঘরের মধ্যে দুজন উটকো লোককে দেখে রানী বিষম ভয় পেয়ে এক চিৎকার দিয়ে তখনই অজ্ঞান হয়ে গেলেন। রাজামশাই লাফিয়ে উঠে পাগলের মতো ছুটোছুটি করতে লাগলেন। বাড়ি ময় হুলস্থুল পড়ে গেল। সিপাই শান্ত্রী সব খাঁড়া ঢাল নিয়ে ছুটে এলো। বেগতিক দেখে গুপি আর বাঘা ভীষণ ঘাবড়ে গেল। চাইলে যে জুতোর গুণে অন্য কোথাও পালিয়ে যেতে পারে সে কথা তাদের মনেই রইল না। তারা ছুটে পালাতে গেল, আর দুপা যেতে না যেতেই বেচারারা সেপাইয়ের হাতে ধরা পড়ে গেল। জুতো লাঠি চাবুক কিল চর কানমোলা কিছুই তাদের বাকি রইল না। শেষে রাজামশাই হুকুম দিলেন, বেটাদের নিয়ে 3 দিন হাজতে ফেলে রাখো, তারপর বিচার করে হয় এদের মাথা কাটবো না হয় কুত্তা দিয়ে খাওয়াবো। হায় হায় বেচারারা, রাজাকে গান শুনিয়ে বকশিস পাবে ভেবে এসেছিল, তার মধ্যে কি বিপদ! পেয়াদারা তাদের হাত বেঁধে মারতে মারতে একটা অন্ধকার ঘরে নিয়ে গিয়ে ফেলে রাখল। সেখানে পড়ে বেচারারা গোটা একদিন আর গায়ের ব্যথায় নড়তে চড়তে পারল না। তাও না হয় ঠিক ছিল, কিন্তু বাঘার ঢোলটা যে ওরা নিয়ে গেল সেই দুঃখ বাঘা রাখবে কোথায়? বাঘা বুক মাথা চাপড়ে ভেউ ভেউ করে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, ও গুবিদা, গুবিদা গো, আরে ও গুবিদা, মার খেলাম, প্রাণ যাবে, তাতে কোনো দুঃখ নেই দাদা, আমার ঢোলটা যে চলে গেল। গুপির ততক্ষণে মাথা অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে। সে বাঘার গায়ে মাথায় হাত বুলিয়ে বলল, হয় কি, ঢোল গিয়েছে, জুতো আর থলে তো আছে। আমরা নিতান্ত বেকুব, তাই এতগুলো মার খেলাম। যা হোক, যা হবার হয়ে গেছে, এখন এর ভেতর থেকে একটু মজা করে নিতে হবে। মজা? কি মজা করবে দাদা? আগে তো খাবার মজাটা করে নি, তারপর অন্য মজার কথা ভেবে দেখবে এখন। এই বলে সে সেই ভূতের দেওয়া থলের ভেতরে হাত দিয়ে বলল,
দাও তো দেখি, এক হাঁড়ি পোলাও। ও গোপিদা, এ যে সত্যি সত্যি পোলাও। হ্যাঁ, পোলাও তো। অমনি যা একখানা সুগন্ধ বেরোলো না, তেমন পোলাও রাজারাও সচরাচর খেতে পান না। আর সে কি বিশাল হাঁড়ি! গুপি কি সেটা একা থলের ভেতর থেকে তুলে আনতে পারে? যা হোক, গুপি গাইন ও বাঘা বাইন কোনো মতে সেটাকে বের করে এনে তারপর থলেকে বলল, ভাজা, ব্যঞ্জন, চাটনি, মিঠাই, দই, রাবড়ি, শরবত শিগগির দাও, শিগগির দাও। দেখতে দেখতে খাবার জিনিসে আর সোনার উপর বাসনে ঘর ভরে গেল। দুজন লোকে আর কত খাবে? সে অপূর্ব খাবার খেয়ে তাদের গায়ের ব্যথা কোথায় যে চলে গেল তার ঠিক নেই। ওরে বাবা, গুপিদা গো, উফ, যা খেলাম দাদা। দাদা বলি কি, চলো চলো এই বেলা এখান থেকে পালাই, নইলে শেষে কুত্তা দিয়ে খাওয়াবে। পাগল হয়েছো নাকি? আমাদের এমন জুতো থাকতে কুত্তা দিয়ে খাবে? অত ভয় পেও না, দেখো না কি হয়। হ্যাঁ, এটা তুমি একদম ঠিক কথা বলেছো। গুপির কথায় বাঘা খুব খুশি হলো। সে বুঝতে পারলো যে গুপিদা নিশ্চয়ই একটা কিছু মজা করবে। 6 দিন চলে গেল। আর একদিন পরেই রাজা তাদের বিচার করবেন। বিচারের দিন রাত থাকতে উঠে গুপি থলের ভেতর হাত দিয়ে বলল, আমাদের দুজনের রাজ পোশাক চাই। বলতেই তার ভেতর থেকে এমন সুন্দর পোশাক বেরোলো যে তেমন পোশাক কেউ কখনো দেখেনি। দুজনে পুরনো কাপড় আর বাসন কখানি পুঁটুলি বেঁধে নিয়ে সেই নতুন জামা পরে জাদু জুতো পায়ে দিয়ে বলল, ভাই বাঘা, এখন আমরা মাঠে হাওয়া খেতে যাব। বেশ তো, চলো না যাওয়া যাক। চলো। বলা মাত্রই গুপি আর বাঘা রাজবাড়ির বাইরের প্রকাণ্ড মাঠে চলে এলো। মাঠের এক জায়গায় তাদের পুঁটুলিটা লুকিয়ে রেখে তারা বেড়াতে বেড়াতে রাজবাড়ির সামনে এসে উপস্থিত হলো। দূর থেকে তাদের আসতে দেখেই রাজার প্রহরী ছুটে গিয়ে তাকে খবর দিল যে দুজন রাজা আসছেন। রাজাও তা শুনে তার ফটকের সামনে এসে দাঁড়িয়েছিলেন। বাঘার গুপি আসতেই তিনি তাদের যার পর নাই আদর দেখিয়ে বাড়ির ভেতর নিয়ে গেলেন। চমৎকার একটি ঘরে তাদের থাকতে দেওয়া হলো। কত চাকর, বামুন, পেয়াদা, পাইক তাদের সেবাতে লেগে গেল তার অন্ত নেই। তারপর গুপি আর বাঘা হাত পা ধুয়ে জলযোগ করে একটু ঠান্ডা হলেই রাজামশাই আবার তাদের খবর নিতে এলেন। জিজ্ঞাসা করলেন, আগে আগে আপনারা কোন দেশের রাজা? মহারাজ, আমরা কি রাজা হতে পারি? আমরা আপনার চাকর। বাবা, কি বিনয়, কি বিনয়! এমন ভালো মানুষ আপনারা, আপনাদের ব্যবহারেই বোঝা যায় আপনারা কত বড় রাজা। আসুন আসুন, আমার সভায় আসুন, কয়েকজনের বিচার হবে। এদিকে বিচারের সময় উপস্থিত। আসামি দুজন মানে গুপি বাঘাকে আনতে পেয়াদা গিয়েছে, কিন্তু তাদের আর পাবে কোথায়? এই 3 দিন তাদের ঘরে তালা বন্ধ ছিল। সেই তালা খুলে দেখা হলো সেখানে কেউ নেই, খালি ঘর পড়ে আছে। তখন তো ভারী একটা ছুটোছুটি হাঁকাহাঁকি পড়ে গেল। দারোগা মশাই বিষম ক্ষেপে গিয়ে পেয়াদাগুলোকে বকতে লাগলেন। পেয়াদারা হাত জোড় করে বলল, হুজুর হুজুর, আমাদের কোনো দোষ নেই, আমরা তালা দিয়ে রেখেছিলাম, তার ওপর আবার আগা করা দরজার সামনে দাঁড়িয়েছিলাম। ও দুটো তো মানুষ ছিল না হুজুর, ও দুটো ছিল ভূত, নইলে এর ভিতর থেকে কি করে পালালো? এই কথায় সকলেরই বিশ্বাস হলো। রাজামশাইও প্রথমে দারোগার ওপর রেগে তাকে কেটেই ফেলতে গিয়েছিলেন। শেষে ওই কথা শুনে বললেন, ও দুটো নিশ্চয়ই ভূত, আমার ঘরও তো বন্ধ ছিল, তার ভিতর দিয়ে এত বড় ঢোল নিয়ে কি করে ঢুকেছিল? রাজার কথা শুনে সকলেই বলল,
ঠিক 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 ওটা তো ভূত। ভূতই তো। বলতে বলতেই তাদের শরীর শিউরে উঠল, গা বেয়ে ঘাম পড়তে লাগলো। তখন তারা বাঘার সেই ঢোলটার কথা মনে করে বলল, মহারাজ, ভূতের ঢোল বড় সর্বনেশে জিনিস, ওটাকে কখনো আপনার ঘরে রাখবেন না, ওটাকে এখনই পুড়িয়ে ফেলুন। বাপরে বাপরে বাপ, ভূতের ঢোল ঘরে রাখবো? এই এক্ষুনি ওটাকে এনে পোড়াও। রাজসভা গমগম করছে। রাজামশাই সিংহাসনে বসে আছেন, সামনে গুপি ও বাঘা রাজপোশাকে বসে। পেয়াদা হাতে বাঘার সেই মস্ত ঢোল নিয়ে প্রবেশ করে। মহারাজ, এই ভূতের ঢোল বড় সর্বনেশে জিনিস, ওটাকে এখানে রাখা ঠিক হবে না মহারাজ, এখনই পুড়িয়ে ফেলা হোক। ঢোল পোড়ানোর কথা শুনেই বাঘা শিউরে ওঠে এবং দুই হাতে চোখ ঢেকে চিৎকার করে ওঠে। ওরে আমার ঢোল রে, ওরে আমার কি হলো রে। বাঘা সভার মেঝেতে গড়াগড়ি দিয়ে কাঁদতে শুরু করে। সভার সবাই স্তম্ভিত হয়ে যায়। আমাকে আমার ঢোল ফেরত দাও, আমার ঢোল চাই, নইলে আমি মরে যাব। সর্বনাশ! বাঘা একই শুরু করলো। ঢোলের মায়া ছাড়তে না পেরে যদি এখন ধরা পড়ে যায় তবে তো নিঘাত প্রাণ যাবে। জুতো জোড়াও তো সবার বাইরে খুলে রেখে এসেছি, পালাবারও পথ নেই। এ কি রাজামশাইয়ের আবার কি হলো? এমন করে কাঁদছেন কেন? মহারাজ, মনে হচ্ছে ওর কোনো কঠিন ব্যামো হয়েছে। দেখুন কেমন ছটফট করছেন, নিঘাত আর বাঁচবেন না। বুদ্ধি ঠাকুর, ঋষিগিরি আসুন, দেখুন ওর কি হয়েছে। বুদ্ধি ঠাকুর দ্রুত এগিয়ে এসে বাঘার নাড়ি পরীক্ষা করেন এবং গম্ভীরভাবে মাথা নাড়েন। বড়ই কঠিন অবস্থা, একে একে এখনই জোলাপের ওষুধ খাওয়াতে হবে, আর আর পেটে জ্বালা ধরা মলম লাগিয়ে দিতে হবে। এতেও যদি বেদনা না সারে তবে পিঠে আর দুপাশে আরো মলম লাগাবো। জ্বালা ধরা মলমের কথা শুনেই কান্না থামিয়ে বাঘা লাফিয়ে ওঠে। আগে না 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 না, ঠিক আছে বদ্যিমশাই, আমি একদম ঠিক হয়ে গেছি, আমি একদম ঠিক আছি। বেদনা এখন একদম সেরে গেছে, কোনো চিন্তা নেই। ছি ভাই, যেখানে সেখানে কি এমন করে কাঁদতে আছে? দেখলে তো কি মুশকিল হলো। কি করবো দাদা, না কাটলে তো ওরা আমার ঢোলকটা পুড়িয়েই দিত। একটু মলমের জ্বালা সইব, কিন্তু আমার ঢোলটা তো বাঁচলো। বাঘার কান্না ততক্ষণে থেমে গেছে। সবাই তখন ভাবছে যে বদ্যি ঠাকুর কি চমৎকার ওষুধই দিয়েছেন, দিতে দিতেই বেদনা সেরে গেছে। যাই হোক, বাঘা যখন দেখল যে তার কান্নাতে ঢোল পোড়াবার কথাটা চাপা পড়ে গেছে, তখন সে চুপ করে ব্যথা সহ্য করতে লাগলো। রাজামশাই তাকে খুব যত্ন করে বিশ্রাম করার জন্য তার ঘরে পাঠিয়ে দিলেন। তার সাথে গুপিও গেল। সকলে ঘর থেকে চলে গেলে গুপি বাঘাকে বলল, ছি ছি ভাই, যেখানে সেখানে কি এমন করে কাঁদতে আছে? দেখো দেখি এখন কি মুশকিলটা হলো। আমি যদি না কাটতুম তাহলে তো এতক্ষণে আমার ঢোলকটি পুড়িয়ে শেষ করে দিত। এখন না হয় একটু জ্বলুনি সইতে হচ্ছে, কিন্তু আমার ঢোলকটা তো বেঁচে গেছে দাদা। বাঘা আর গুপি এমনি কথাবার্তা বলছে। এদিকে রাজামশাই সভায় ফিরে এলে দারোগামশাই তার কানে কানে বললেন, রাজামশাই, একটা কথা আছে, অনুমতি হয় তো বলি। কি কথা? মহারাজ, ওই যে লোকটা গড়াগড়ি দিয়ে কাঁদলো, সে আর তার সঙ্গের ওই লোকটা, সেই দুটো ভূত, আমি তাদের চিনতে পেরেছি মহারাজ। তাই তো হে, আমারও একটু যেন সেই রকমই ঠেকছিল। তাহলে তো বড় মুশকিল দেখছি। বলো তো এখন কি করা যায়? তখন এই কথা নিয়ে সবার মধ্যে ভারী একটা কানাকানি শুরু হলো।
কেউ বলল, রোজা ডাকো ও দুটোকে তাড়িয়ে দিক। না না, রোজা যদি তাড়াতে না পারে তখন সে দুটো খেপে গিয়ে একটা বিষম কিছু করতে পারে। তার চেয়ে রাত্রে ঘুমের ভেতরে ও দুটোকে পুড়িয়ে মারুন না। এই কথাটা সকলেরই খুব পছন্দ হলো, কিন্তু এর মধ্যে একটু মুশকিল এই দেখা গেল যে ভূতদের পোড়াতে গেলে রাজবাড়িতেও আগুন ধরে যেতে পারে। শেষে অনেক যুক্তির পর এই স্থির হলো যে একটা বাগান বাড়িতে তাদের বাসা দেওয়া হবে। বাগান বাড়ি পোড়া গেলেও বিশেষ ক্ষতি হবে না। তখন রাজামশাই বললেন যে সেই ঢোলকটাকেও তাহলে সেই বাগান বাড়িতে নিয়ে রাখা যাক। বাগান বাড়ি পোড়াবার সময় একসঙ্গেই সকল আপদ যাবে চুকে। বাগান বাড়ি যাওয়ার কথা শুনে গুপি আর বাঘা খুব খুশি হলো। তারা তো জানে না যে এর ভেতরে কি ভয়ানক ফন্দি রয়েছে। তারা খালি ভাবলো যে বেশ আরামে নিরিবিলি থাকা যাবে, সঙ্গীত চর্চারও সুবিধে হতে পারে। জায়গাটা খুবই নিরিবিলি আর সুন্দর। বাড়িটা কাঠের, কিন্তু দেখতে চমৎকার। সেখানে গিয়ে দেখতে দেখতে বাঘা ভালো হয়ে গেল। তখন গুপি তাকে বলল, ভাই, আর এখানে থেকে কাজ কি? চলো আমরা এখান থেকে চলে যাই। দাদা, বলছিলাম কি, এমন সুন্দর জায়গায় তো আর থাকতে পাবো না। কদিন এখানে রইলামই বা। আহা, এই সময় যদি আমার ঢোলটার সাথে থাকতো। সেদিন বাঘা বাড়ির এঘর ও ঘর ঘুরে বেড়াচ্ছে। গুপি বাগানের এক জায়গায় বসে গুনগুন করছে। গুপিদা, গুপিদা গো, ও গুপিদা, 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 দেখো আমি ঢোল পেয়ে গেছি গো। টাক ডুমা ডুম, টাক ডুমা ডুম ডুম, টাক ডুম, টাক ডুমা ডুম, টাক ডুম, টাক ডুম, টাক ডুমা ডুম, টাক ডুমা ডুম, টাক ডুমা ডুম। গুপি তখন ছুটে এসে দেখল যে বাঘা তার সেই ঢোলটা মাথায় করে পাগলের মতো নাচছে আর যা তা আবোল তাবোল বলতে বলতে চেঁচাচ্ছে। গিনিতাক, গিনিতাক, গিনিতা, জিকিনি গিতা, গিনিতাক, গিনিতাক, গিনিতা, জিকিনি গিতা, জিকিনি 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 গিতা। ঢোল পেয়ে তার এত আনন্দ হয়েছে যে সে আর কিছুতেই স্থির হতে পারছে না। খানিক বাদে শান্ত হয়ে বলল, দাদা, দাদা গো, এত দুঃখের পরে ঢোলটা পেয়েছি। একটু গান গাও না দাদা, একটু গান গাও না, একটু বাজিয়ে নি। এখন নয় ভাই, এখন নয়। এখন বড্ড খিদে পেয়েছে। খাওয়া দাওয়ার পর রাত্রে বারান্দায় বসে দুজনায় খুব করে গান বাজনা করা যাবে। রাতের অন্ধকারে একটি নির্জন কাঠের বাগান বাড়ি। ভেতরে প্রচুর খাবারের আয়োজন। বাইরে দারোগা তার 50-60 জন লোক নিয়ে ওত পেতে বসে আছে। রাজামশাই ঠিক করেছেন আজ রাতেই গুপি আর বাঘাকে পুড়িয়ে মারবেন। দারোগাকে হুকুম দেওয়া হয়েছে ভোজের পর তারা ঘুমিয়ে পড়লে যেন বাড়ির চারিদিকে আগুন লাগিয়ে দেওয়া হয়। শোনো, ওরা ঘুমোলেই প্রত্যেক দরজায় আগুন ধরাবে। খবরদার, ওরা যেন পালাতে না পারে। বাড়ির ভেতর গুপি আর বাঘা জমিয়ে খাচ্ছে। খাওয়া দাওয়া শেষে দারোগা ঘরে ঢোকে। দারোগা বলে, কি রাজা মশাইরা, খাওয়া তো হলো, এবার একটু ঘুমিয়ে নিন না। শরীরটা বিশ্রাম না দিলে চলে। আপদগুলো ঘুমোলে তবে তো নিশ্চিন্তে আগুন দিই। গুপি বাঘার দিকে তাকিয়ে চোখের ইশারায় বলে, ঠিক বলেছে দারোগা বাবু, চোখটা বড্ড জুড়ে আসছে। চলো ভাই বাঘা, একটু নাক ডেকে ঘুমিয়ে নি। বুঝতে পেরেছি, তাই চলো। গুপি আর বাঘা বিছানায় শুয়ে সজোরে নাক ডাকাতে শুরু করে। দারোগা নিশ্চিন্ত হয়ে চুপি চুপি ঘর থেকে বেরিয়ে যায়। বেরিয়ে দলবলদের বলে, শোন, তোরা প্রত্যেক দরজায় ভালো করে আগুন ধরাবি। খবরদার, আগুন ভালো করে না ধরলে চলে যাসনি যেন। দারোগা নিজে গিয়েছেন সিঁড়িতে আগুন ধরাতে। আগুন বেশ ভালো মতোই ধরেছে।
দারোগা মশাই ভাবছেন এই বেলা ছুটে পালাই। এমন সময় বাঘার ঢোল বেজে উঠল, গুপিও গান ধরে দিল। আগুন জ্বলে চারদিকে। তখন আর দারোগা মশাই বা তার লোকেদের কারুর সেখান থেকে নড়বার জোর রইল না, সকলকেই পুড়ে মরতে হলো। ততক্ষণে গুপি আর বাঘাও আগুন দেখতে পেয়ে তাদের জুতোর জোরে তাদের ঢোল আর থলেটি নিয়ে সেখান থেকে চম্পট দিল। এদিকে রাজসভায় কয়েকজন লোক হন্তদন্ত হয়ে প্রবেশ করে। রাজা সিংহাসনে বসে ভয়ে কাঁপছেন। মহারাজ, মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। কাল রাতে আমরা নিজের চোখে সেই ভয়ঙ্কর কাণ্ড দেখেছি। কি দেখেছো? গুপি আর বাঘার খবর কি? তারা কি পুড়ে মরেছে? আগে না মহারাজ, আমরা দেখলাম সেই ভূত দুটো আগুনের মাঝখান থেকে শূন্যে উড়ে পালিয়ে গেল। তারা যে মানুষ নয় মহারাজ, ঘোরতর জাদুকর ভূত। ওরে বাবা রে, শূন্যে উড়ে পালালো? তবে তো তারা নিজ্ঞাত আমার ঘাড় মটকাতে আসবে। রাজা সিংহাসন ছেড়ে দ্রুত অন্দরমহলের দিকে দৌড় দেন। রাজামশাইয়ের হাত পা ঠক ঠক করে কাঁপতে লাগলো। তিনি তৎক্ষণাৎ নিজের ঘরে গিয়ে খিল তুলে দিলেন। ওরে, কে কোথায় আছিস? ঘরের সব দরজা জানলা লোহার খিল দিয়ে এঁটে দে। কেউ যেন ভেতরে ঢুকতে না পারে, কেউ যেন ভেতরে ঢুকতে না পারে, কেউ যেন না পারে ভেতরে ঢুকতে। ওরে বাবারে, ওরে বাবারে। রাজা খাটের ওপর গিয়ে লেপ মুড়ি দিয়ে গুটি সুটি মেরে শুয়ে পড়লেন। দারোয়ান বলে, মহারাজ, সভার কাজ এখনো যে সব বাকি, আপনি কি একবারও বাইরে আসবেন না? না 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 না, এক মাস, না 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 না, এক মাস না, এক মাস না, 1 বছরের মধ্যে আমি আর সূর্যের মুখ দেখবো না। হ্যাঁ হ্যাঁ, ভূতের হাতে প্রাণ দেওয়ার চেয়ে লেপের তলায় পড়ে থাকাটাই ঢের ভালো, বুঝেছো? এভাবেই ভূতের ভয়ে সিটিয়ে থেকে রাজামশাই টানা 1 মাস আর ঘরের বাইরে পাই রাখলেন না। এদিকে গুপি আর বাঘা সেই আগুনের ভেতর থেকে পালিয়ে একেবারে তাদের বাড়ির কাছের সেই বনে এসে উপস্থিত হয়েছে, যেখানে প্রথম তাদের দেখা হয়েছিল। তাদের বড় ইচ্ছা যে এত ঘটনার পর একবার তাদের মা বাপকে দেখে যায়। বনে এসেই বাঘা বলল, দাদা, এইখানেই না তোমায় আমার প্রথম দেখা হয়েছিল? হ্যাঁ, ঠিক তাই। তবে এমন জায়গায় এসে কি একটু গান বাজনা না করে চলে যেতে আছে? ঠিক ঠিক বলেছ ভাই। তবে আর দেরি কেন, এই বেলা আরম্ভ করে দাও। এই বলে তারা প্রাণ খুলে গান বাজনা করতে লাগলো। এর মধ্যে একটা আশ্চর্য ঘটনা হয়েছে। একদল ডাকাত হাল্লার রাজার ভান্ডার লুটে তার 2 ছেলেকে চুরি করে নিয়ে পালিয়ে এসেছিল। রাজা অনেক সৈন্য নিয়ে তাদের পিছু পিছু প্রাণপণে ছুটেও তাদের ধরতে পারছিলেন না। গুপি আর বাঘা যখন গান ধরেছে, ঠিক সেই সময় সেই ডাকাতগুলো সেই বনের ভেতর দিয়ে যাচ্ছে। কিন্তু সে গান একবার শুনলে তো আর তার শেষ অবধি না শুনে চলে যাওয়ার উপায় নেই। কাজেই ডাকাতদের তখনই সেখানে দাঁড়াতে হলো। সারা রাতের ভেতরে আর সে গান বাজনাও থামলো না, আর ডাকাতদেরও সেখান থেকে যাওয়া ঘটলো না। সকালে হাল্লার রাজা এসে অতি সহজেই তাদের ধরে ফেললেন। তারপর যখন তিনি জানলেন যে গুপি আর বাঘার গানের গুণেই তিনি ডাকাত ধরতে পেরেছেন, তখন আর তাদের আদর দেখে কে। রাজকুমাররাও বললেন, বাবা, এমন আশ্চর্য গান আর কখনো শোনোনি। এদের সঙ্গে নিয়ে চলো। তাই নাকি? তাহলে তোমরা আমার সঙ্গে চলো। এবার থেকে তোমরা আমার প্রাসাদেই থাকবে। তোমাদের 500 টাকা করে মাইনে হলো। মহারাজ, এ তো আমাদের পরম সৌভাগ্য, কিন্তু দয়া করে আমাদের 6 দিনের ছুটি দিতে আজ্ঞা হোক। আমরা আমাদের পিতামাতাকে দেখে তাদের অনুমতি নিয়ে আপনার রাজধানীতে গিয়ে উপস্থিত হব। আচ্ছা, এ কদিন আমরা এই বনেই বিশ্রাম করছি। তোমরা তোমাদের বাপ মাকে দেখে কদিন পরে ফিরে এসে আমাদের এখানেই পাবে। গুপিকে তাড়িয়ে অবধি তার বাবা তার জন্য খুবই দুঃখিত ছিল। কাজেই তাকে ফিরে আসতে দেখে তার বড় আনন্দ হলো।
কিন্তু বাঘা বেচারার ভাগ্যে সে সুখ হলো না। তার মা বাপ এর কয়েকদিন আগেই মারা গিয়েছিল। গ্রামের লোকেরা তাকে ঢোল মাথায় করে আসতে দেখেই বলল, এই রে, সেই বাঘা বেটা আবার আমাদের হাড় জ্বালিয়ে মারবে, মার বেটাকে। বাঘা বিনয় করে বলল, আমি খালি আমার মা বাবাকে দেখতে এসেছি, দুদিন থেকেই চলে যাব, বাজাবো টাজাবো না। কিন্তু তার কথা কেউ শুনল না। তারা দাঁত খিঁচিয়ে তার মা বাপের মৃত্যুর কথা বলে এই বড় বড় লাঠি নিয়ে তাকে মারতে এলো। সে প্রাণপণে ছুটে পালালে ইট মেরে তার পা ভেঙে মাথা ফাটিয়ে রক্তারক্তি করে দিল। গুপি তাদের ঘরের দাওয়ায় বসে তার বাপের সঙ্গে কথা বলছিল। এমন সময় সে দেখল যে বাঘা পাগলের মতো হয়ে খোঁড়াতে খোঁড়াতে ছুটে আসছে। তার কাপড় ছিঁড়ে ফালি ফালি আর রক্তে লাল হয়ে গেছে। গুপিদা গো, ও গুপিদা, ওরে বাবা, ও ও দাদা গো, ও দাদা, ও দাদা গো। অমনি সে তাড়াতাড়ি বাঘার কাছে ছুটে গিয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোমার এ দশা কেন? দাদা, দাদা গো, বড্ড বড্ড বেঁচে এসেছি। আমার গায়ের লোক আরেকটু হলেই আমার ঢোলটা ভেঙে দিচ্ছিল। গুপিদের বাড়ি এসে গুপির যত্নে আর তার মা বাপের আদরে বাঘার দুদিন যতটা সম্ভব সুখেই কাটল। দুদিন পরে গুপি তার মা বাপের কাছ থেকে বিদায় নেওয়ার সময় বলে গেল, তোমরা তৈরি হয়ে থাকবে, আমি আবার ছুটি পেলেই এসে তোমাদের নিয়ে যাব। তারপর কয়েক মাস চলে গিয়েছে। গুপি আর বাঘা এখন হাল্লার রাজার বাড়িতে পরম সুখে বাস করে। দেশে বিদেশে তাদের নাম রটে গিয়েছে। এমন ওস্তাদ আর কখনো হয়নি, হবেও না। রাজামশাই তাদের ভারী ভালোবাসেন। তাদের গান না শুনে একদিনও থাকতে পারেন না। নিজের দুঃখ সুখের কথা সব গুপির কাছে বলেন। একদিন গুপি দেখল রাজামশাইয়ের মুখখানি বড়ই মলিন। তিনি ক্রমাগতই যেন কি ভাবছেন, যেন তার কোনো বিপদ হয়েছে। শেষে একবার তিনি গুপিকে বললেন, এই যে গুপি, বড় মুশকিলে পড়েছি, কি হবে জানি না। শুন্ডির রাজা আমার রাজ্য কেড়ে নিতে আসছে। শুন্ডির রাজা হচ্ছেন সেই তিনি যিনি গুপি আর বাঘাকে পুড়িয়ে মারতে চেয়েছিলেন। তার নাম শুনেই গুপির মনে একটা চমৎকার মতলব এলো। সে তখন রাজামশাইকে বলল, মহারাজ, এর জন্য কোনো চিন্তা করবেন না। আপনার এই চাকরকে হুকুম দিন, আমি এ থেকে একটা হাসির কাণ্ড বাঁধিয়ে ছাড়ব। গুপি, তুমি গাইয়ে বাজিয়ে মানুষ, যুদ্ধের ধার ও ধারণা তার কিছু বোঝো না। শুন্ডির রাজার বড় ভারী ফৌজ, আমি কি তার কিছু করতে পারি? মহারাজ, হুকুম পেলে একবার চেষ্টা করে দেখতে পারি, ক্ষতি তো কিছু হবে না। বেশ, তোমার যা ইচ্ছা তাই করো। এই কথায় গুপি যার পর নাই খুশি হয়ে বাঘাকে ডেকে পরামর্শ করতে লাগলো। গুপি আর বাঘা সেদিন অনেকক্ষণ ধরে পরামর্শ করেছিল। বাঘার তখন কতই উৎসাহ। সে বলল, দাদা, এবারে আমরা দুজনে মিলে একটা কিছু করবই করব। আমার শুধু একটাই ভয় হচ্ছে, হঠাৎ যদি প্রাণ নিয়ে পালাবার দরকার হয়, তবে হয়তো আমি জুতোর কথা ভুলে গিয়ে সাধারণ লোকের মতো কোষে ছুট দিতে যাব, আর মার খেয়েই বোধহয় সারা হব। যাই হোক, গুপির কথায় বাঘার সেই ভয় কেটে গেল। আর পরদিন থেকেই তারা কাজে লেগে পড়ল। দিন কতক ধরে রোজ রাতে তারা শুন্ডি চলে যায় আর রাজবাড়ির আশেপাশে ঘুরে সেখানকার খবর নেয়। যুদ্ধের আয়োজন যা দেখতে পেল সে বড়ই ভয়ঙ্কর। এই আয়োজন নিয়ে এরা হাল্লায় গিয়ে উপস্থিত হলে আর রক্ষে নেই। রাজার ঠাকুর বাড়িতে রোজ মহা ধুমধামে পুজো হচ্ছে। 10 দিন এমনি করে পুজো দিয়ে ঠাকুরকে খুশি করে তারা হাল্লায় রওনা দেবে। গুপি আর বাঘা এসব দেখে একদিন তাদের ঘরে বসে দরজা এঁটে সেই ভূতের দেওয়া থলেটিকে বলল, নতুন ধরনের মিঠাই চাই, খুব সরেস। সেই কথায় থলের ভেতর থেকে মিঠাই যা বেরোলো সে আর বলবার নয়। তেমন মিঠাই কেউ কখনো খায়ওনি, চোখেও দেখেনি। সেই মিঠাই নিয়ে বাঘা আর গুপি শুন্ডির রাজার ঠাকুর বাড়ির বিশাল মন্দিরের চূড়োয় গিয়ে বসল।
নিচে খুব পুজোর ধুমধাম। ধূপ ধুনো শঙ্খ ঘণ্টা কোলাহলের সীমা নেই। আঙিনায় লোকে লোকারণ্য। সেই সব লোকের মাথার ওপরে ঝড়াত করে মিঠাইগুলো ঢেলে দিয়ে বাঘার গুপি মন্দিরের চূড়ো আঁকড়ে বসে তামাশা দেখতে লাগলো। অন্ধকারের মধ্যে সেই ধূপ ধুনো আর আলোর ধোঁয়ার ভেতর দিয়ে কেউ তাদের দেখতে পেল না। মিঠাইগুলো আঙিনায় পড়তেই অমনি কোলাহল থেমে গেল। অনেকেই লাফিয়ে উঠল, আবার কেউ কেউ তো চেঁচিয়ে ছুটও দিল। তারপর দু চারজন সাহসী লোক কয়েকটা মিঠাই তুলে আলোর কাছে নিয়ে ভয় ভয় দেখতে লাগলো। শেষে তাদের একজন চোখ বুজে তার একটা মুখে পুরে দিল। দিয়েই তো আর কথাবার্তা নেই। সে দু হাতে আঙিনা থেকে মিঠাই তুলে খালি মুখে দিচ্ছে আর নাচছে আর আহ্লাদে চেঁচাচ্ছে। তখন সেই আঙিনা শুদ্ধ লোক মিঠাই খাওয়ার জন্য পাগলের মতো কাড়াকাড়ি আর কিচিরমিচির করতে লাগলো। এদিকে কয়েকজন ছুটে গিয়ে রাজামশাইকে বলল যে মহারাজ, ঠাকুর আজ পুজোয় তুষ্ট হয়ে স্বর্গ থেকে প্রসাদ পাঠিয়ে দিয়েছেন। সে যে কি অপূর্ব প্রসাদ রাজামশাই, সে কথা আমরা বলতেই পারছি না। সে কথা শোনা মাত্রই রাজামশাই প্রাণপণে কাছা গুঁজতে গুঁজতে ঊর্ধ্বশ্বাসে এসে ঠাকুর বাড়িতে উপস্থিত হলেন। কিন্তু হায়, ততক্ষণে সব প্রসাদ শেষ হয়ে গিয়েছিল। সমস্ত উঠোন ঝাঁট দিয়েও রাজামশাইয়ের জন্য একটু প্রসাদের গুঁড়োও পাওয়া গেল না। তখন তিনি ভারী চটে গিয়ে বললেন, তোমাদের কি অন্যায়! আচ্ছা, তাই বুঝি পুজো করি আমি আর প্রসাদ খেয়ে শেষ করো তোমরা? আমার জন্য একটা গুঁড়ো রাখো না? তোমাদের সকলকে ধরে শুলে চড়াবো। এই কথায় সকলে ভয় কাঁপতে কাঁপতে জোড়হাত করে বলল, দোহাই দোহাই মহারাজ, দোহাই, আপনার প্রসাদ কি আমরা খেয়ে শেষ করতে পারি? বাপরে, আমরা খেতে না খেতেই ঝাঁ করে কোনখান দিয়ে যে ফুরিয়ে গেল বুঝতেও পারলাম না। হ্যাঁ, আজ আমাদের প্রসাদগুলো আপনি মাফ করুন। কালকের যত প্রসাদ সব মহারাজ একাই খাবেন। আচ্ছা, তাই হবে, খবরদার মনে থাকে যেন। পরদিন রাজামশাই প্রসাদ খাবেন, তাই এক প্রহর বেলা থাকতেই তিনি ঠাকুর বাড়ির আঙিনায় এসে আকাশের পানে তাকিয়ে বসে আছেন। আর সকলে ভয়ে ভয়ে একটু দূরে বসে তাকে ঘিরে তামাশা দেখছে। আর পুজোর ঘটা অন্য দিনের চেয়ে শতগুণ বেশি। সবাই ভাবছে দেবতা তাতে খুশি হয়ে রাজামশাইকে আরো ভালো প্রসাদ দেবেন। মাঝ রাত্রিরের সময় গুপি আর বাঘা আরো আশ্চর্য রকমের মিঠাই নিয়ে এসে মন্দিরের চূড়োয় বসল। আজ তাদের পরনে খুব জমকালো পোশাক, মাথায় মুকুট, গলায় হার, হাতে বালা, কানে কুণ্ডল। তারা দেবতা সেজে এসেছে। ধোঁয়ার জন্য কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু তবু রাজামশাই আকাশের পানে তাকিয়ে আছেন। এমন সময় গুপি আর বাঘা হাসতে হাসতে তার ওপরে সেই মিঠাইগুলো ফেলে দিল। তাতে রাজামশাই প্রথমে একটা চিৎকার দিয়ে 3 হাত লাফিয়ে উঠলেন বটে, তারপর তাড়াতাড়ি সামলে নিয়ে 2 হাতে মিঠাই তুলে মুখে দিতে লাগলেন আর ধেই ধেই করে নাচতে লাগলেন। এমন সময় গুপি আর বাঘা হঠাৎ মন্দিরের চূড়ো থেকে নেমে এসে রাজার সামনে দাঁড়ালো। তাদের দেখে সকলে বলল, ঠাকুর বলে কে আগে গড় করবে ভেবে ঠিক করতে পারে না। রাজামশাই তো লম্বা হয়ে মাটিতে পড়েই রয়েছেন আর খালি মাথা ঠুকছেন। গুপি তাকে বলল, মহারাজ, তোমার নাচ দেখে আমরা বড়ই তুষ্ট হয়েছি। এসো এসো, তোমার সঙ্গে একটু কোলাকুলি করি। রাজা তা শুনে যেন হাতে স্বর্গ পেলেন। দেবতার সঙ্গে কোলাকুলি, সে কি কম সৌভাগ্যের কথা? কোলাকুলি আরম্ভ হলো। সকলে চিৎকার করতে লাগলো, সেই অবসরে গুপি আর বাঘা রাজামশাইকে খুব করে জড়িয়ে ধরে বলল, এখন তবে আমরা আমাদের ঘরে যাব।
বলতে বলতেই তারা তাকে শুদ্ধ একেবারে এসে তাদের নিজের ঘরে উপস্থিত। ঠাকুর বাড়ির আঙিনায় সেই লোকগুলো অনেকক্ষণ ধরে হাঁ করে আকাশের পানে চেয়ে রইল। তারপর যখন রাজামশাই আর ফিরলেন না, তখন তারা যে যার ঘরে এসে বলল, কি আশ্চর্য কাণ্ডই দেখলাম, রাজামশাই সশরীরে স্বর্গে চলে গেলেন। হ্যাঁ হ্যাঁ, দেবতারা নিজে তাকে নিতে এসেছিলেন। এদিকে রাজামশাই গুপি আর বাঘার কোলে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তাদের ঘরে এসেও অনেকক্ষণ তার জ্ঞান হয়নি। ভোরের বেলায় তিনি চোখ মেলে দেখলেন যে সেই দুটো ভূত তার মাথার কাছে বসে আছে। অমনি তিনি তাদের পায়ে পড়ে কাঁপতে কাঁপতে বললেন, দোহাই বাবা বাবা বাবা, আমাকে খেও না। আমি 200 মোষ মেরে তোমাদের পুজো করব। মহারাজ, আপনার কোনো ভয় নেই। আমরা ভূত নই, আর আমরা আপনাকে খেতেও যাচ্ছি না। রাজামশাইয়ের কিন্তু তাতে একটুও ভরসা হলো না। তিনি আর কোনো কথা না বলে মাথা গুঁজে বসে কাঁপতে লাগলেন। এদিকে বাঘা এসে হাল্লার রাজাকে বলল, কাল রাত্রে আমরা শুন্ডির রাজাকে ধরে এনেছি, এখন কি আজ্ঞা হয়? তাকে নিয়ে এসো। দুই রাজায় যখন দেখা হলো, তখন শুন্ডির রাজা বুঝতে পারলেন যে তাকে ধরে এনেছে। হাল্লা জয় করা তো তার ভাগ্যে ঘটলই না, এখন প্রাণটিও যাবে। কিন্তু হাল্লার রাজা তাকে প্রাণে না মেরে শুধু তার রাজ্যই কেড়ে নিলেন। তারপর তিনি গুপি আর বাঘাকে বললেন, তোমরাই আমাকে বাঁচিয়েছ, নইলে হয়তো আমার রাজ্য যেত, প্রাণও যেত। আমি আর তোমাদের কি উপকার করতে পারি? শুন্ডি রাজ্যের অর্ধেক আর আমার 2টি কন্যা তোমাদের দুজনকে দান করলাম। তখন খুবই একটা ধুমধাম হলো। গুপি আর বাঘা হাল্লার রাজার জামাই হয়ে আর শুন্ডির অর্ধেক রাজ্য পেয়ে পরম আনন্দে সঙ্গীতের চর্চা করতে লাগলো। গুপির মা বাবা গুপি বাঘার কাজে পরম সুখী হলেন। অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজে এতক্ষণ শুনলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর কাহিনী গুপি গাইন বাঘা বাইন। গল্প পাঠে ছিলাম আমি সায়ন্তন। বিভিন্ন চরিত্রে অভিনয় করলেন সুমিত সমাদ্দার, বিমান গোস্বামী, শান্তনু দত্ত, অরিজিৎ ভদ্র, অর্ণব চক্রবর্তী ও মনীষ ঘোষ। নিবেদনে অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ। প্রযোজনা অ্যানিম্যাট্রিক্স মাল্টিমিডিয়া। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না কিন্তু।